আপনাদের কাছে যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, সে আপনাদের কাছে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, স্টেট ব্যাংক হতে পারে, এইচডিএফসি ব্যাংক হতে পারে, অথবা আইসিআইসিআই অথবা ব্যাংক অফ ইন্ডিয়া। তো সেক্ষেত্রে ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনাদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এই 10 ধরনের লেনদেন যদি আপনারা ভুলেও করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় বিপদ হতে পারে, আপনাদের বাড়িতে আয়কর নোটিশ আসতে পারে। তো কোন 10টি ট্রানজাকশন অথবা লেনদেন একদমই করা যাবে না জানাবো। তবে তার পূর্বে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। দেখুন, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি বড় ধরনের লেনদেন কিছু করে ফেলেন, তাহলে সেটা কিন্তু এখন আয়কর দফতরের নজরে আসতে পারে। এই 10 ধরনের লেনদেন রয়েছে, যেই 10 ধরনের লেনদেনের উপরে আপনার উপরে তীক্ষ্ণ নজর রাখছে আয়কর দফতর। ঠিক আছে, তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে বেশি নগদ জমা। এক আর্থিক বছরে যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা বা তার বেশি টাকা আপনি যদি নগদে জমা করেন, তাহলে সেক্ষেত্রে ব্যাংক আয়কর দফতরকে সেই তথ্য জানিয়ে দেয়। এই টাকা একবারে বা একাধিকবারে জমা হতে পারে, অর্থাৎ একটি সেভিংস অ্যাকাউন্টে যদি আপনি একটা ফিনান্সিয়াল ইয়ারে 10 লক্ষ টাকার বেশি যদি আপনি ক্যাশ ডিপোজিট করেন, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, আপনাদের সমস্যা হতে পারে। সেটা একবারে হতে পারে অথবা একাধিকবারে হতে পারে। 10 লক্ষ টাকার কম হলে খুব একটা সমস্যা নেই, কিন্তু 10 লক্ষ টাকা যদি পার হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। সেই জন্য চেষ্টা করবেন যে ক্যাশ ডিপোজিট, ট্রান্সফার নয়, ক্যাশ ডিপোজিট 10 লক্ষ টাকার কম করতে। কারেন্ট অ্যাকাউন্টে যদি বড় ধরনের লেনদেন হয়, ব্যবসায়ীরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাই এর সীমাটা কিন্তু অনেকটাই বেশি। তবে এক আর্থিক বছরে যদি 50 লক্ষ টাকা বা তার বেশি নগদে জমা যদি আপনাদের হয়ে যায়, অথবা যদি নগদে আপনি টাকা তোলেন, তাহলে তা আয়কর দফতরের নজরে আসে। এটা হচ্ছে 2 নম্বর। থার্ডে বলা হয়েছে ক্রেডিট কার্ডের বিল মেটানো। দেখুন, ক্রেডিট কার্ডের বিল নগদে বা অনলাইনে মেটানোর সময় আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। যেমন বছরে 1 লক্ষ টাকার বেশি নগদে আপনি যদি ক্রেডিট কার্ডের বিল মেটান, তাহলে সেক্ষেত্রে আপনি আয়কর দফতরের নজরে আসতে পারেন এবং আপনার কাছে ক্লারিফিকেশন চাইতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। বছরে 10 লক্ষ টাকার বেশি অনলাইনে অথবা চেকের মাধ্যমে যদি আপনি বিল দেন, তাহলে সেক্ষেত্রেও আপনি আয়কর দফতরের নজরে আসতে পারেন। দেখুন, এবার ফিক্সড ডিপোজিট নিয়েও কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে। 1 বছরে যদি আপনি 10 লক্ষ টাকার বেশি নগদ দিয়ে এফডি করেন, তাহলে সেই তথ্য আয়কর দফতরের কাছে অটোমেটিক্যালি চলে যায়। তবে অ্যাকাউন্টে থাকা টাকা দিয়ে এফডি করলে এই সমস্যা হয় না। অর্থাৎ ধরুন 1 বছরের মধ্যে আপনি 10 লক্ষ টাকা জমা করলেন ক্যাশে, তারপরে সেটাকে আপনি এফডি করে দিলেন, তাহলে সেই তথ্য আয়কর দফতরের কাছে চলে যাবে। কিন্তু ধরুন আপনাদের অ্যাকাউন্টে টাকা রয়েছে, সেই টাকাটি আপনি দিয়ে আপনি এফডি করলেন, তাহলে সেটা কিন্তু খুব একটা নজরে আসে না। শেয়ার, মিউচুয়াল ফান্ড অথবা বন্ড। শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ড অথবা বন্ডে বিনিয়োগের জন্য 1 বছরে 10 লক্ষ টাকার বেশি নগদ ব্যবহার করলে আয়কর দফতর আপনাকে নোটিশ পাঠাতে পারে। শেয়ার হোক, মিউচুয়াল ফান্ড হোক, বন্ড হোক, এগুলোতে যদি আপনি নগদে লেনদেন করেন 1 বছরে 10 লক্ষ টাকার বেশি, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে আয়কর দফতরের নোটিশ আসতে পারে। এবার বলেছে সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও কিন্তু নিয়ম রয়েছে। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকে ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন, 30 লক্ষ টাকার বেশি মূল্যের কোনো জমি, বাড়ি অথবা ফ্ল্যাট কিনলে বা বিক্রি করলে রেজিস্ট্রি অফিস থেকে সেই তথ্য আয়কর দফতরকে জানিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনি যে জমিটি কিনেছেন সেটা যদি নগদে আপনি কেনেন, তাহলে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যদি আপনি আয় দেখান আপনাদের ইনকাম ট্যাক্স বা আইটিআর যে আপনি ফাইল করেন সেখানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা আপনাদের হবে না। ক্লিয়ার? কিন্তু যদি আপনার আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যদি না থাকে, যে 30 লক্ষ টাকা হঠাৎ করে আপনাদের কাছে কোথা থেকে আসলো, সেটা যদি আপনি দেখাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। কিন্তু যদি আপনার সামঞ্জস্যপূর্ণ থাকে, তাহলে কিছু হবে না। বিদেশি মুদ্রা কেনা। দেখুন, বিদেশ ভ্রমণ অথবা অন্য কোনো কারণে 1 বছরে 10 লক্ষ টাকার বেশি যদি আপনি বিদেশি মুদ্রা কেনেন, অর্থাৎ ফরেন ধরুন আপনি ইউএস যাচ্ছেন, তো আপনাকে তো ওখানে ফরেন এক্সচেঞ্জ করতে হবে, কারণ আপনি তো ওখানে গিয়ে টাকা দিতে পারবেন না, আপনাকে তো ডলারে পেমেন্ট করতে হবে। তো আপনি ডলার এক্সচেঞ্জ করলেন, অর্থাৎ কারেন্সি এক্সচেঞ্জ করলেন। তো সেক্ষেত্রে আয়কর দফতর আপনার আয়ের সঙ্গে সেটাকে মিলিয়ে দেখবে। যদি আপনার আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেক্ষেত্রে ঠিক রয়েছে, না হলে আপনাদের কাছে আয়কর দফতরের নোটিশ আসতে পারে।
ডিমান্ড ড্রাফট অর্থাৎ ডিডি। অনেকে আয়কর এড়াতে নগদ টাকা দিয়ে ডিমান্ড ড্রাফট অথবা পে অর্ডার বানান, কিন্তু এক আর্থিক বছরে 10 লক্ষ টাকার বেশি নগদ দিয়ে ডিডি বানালে তা সন্দেহর কারণ হতে পারে। অনেকেই রয়েছে যে আয়কর দফতরের থেকে বাঁচানোর জন্য ডিডি করে নেয় অথবা পে অর্ডার বানিয়ে নেয়, কিন্তু যদি এক বছরে 10 লক্ষ টাকার বেশি ক্যাশে যদি আপনি ডিমান্ড ড্রাফট করেন অথবা পে অর্ডার বানান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। আয়করে বা আপনাদের অ্যাকাউন্টে যদি হঠাৎ বড় অঙ্কের জমা হয়ে যায়, হঠাৎ করে আপনার বার্ষিক আয় যেমন 5 লক্ষ টাকা অনুযায়ী অ্যাকাউন্টে যদি হঠাৎ করে 20 লক্ষ টাকা অথবা 30 লক্ষ টাকার মতন বড় অঙ্কের টাকা যদি আপনাদের অ্যাকাউন্টে জমা হয়, আয়কর দফতর সেই টাকার উৎস জানতে চাইতে পারে। অর্থাৎ যদি আপনাদের অ্যাকাউন্টে বড় কোনো অ্যামাউন্ট ধরুন জমা পড়ে গেল, ধরুন আপনি অ্যাকাউন্টে 5 লক্ষ টাকার বেশি হঠাৎ করে 20 লক্ষ টাকা অথবা 30 লক্ষ টাকা আপনাদের অ্যাকাউন্টে হঠাৎ ধরুন ক্যাশে জমা পড়ে গেল, তো সেক্ষেত্রে আয়কর দফতর আপনার থেকে সেই টাকার উৎস জানতে চাইতে পারে। কিন্তু ট্রান্সফার করলে তো টাকার উৎস আছে, কারণটা হচ্ছে যে আপনাকে পাঠিয়েছে তার অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে, সেক্ষেত্রে সমস্যা কম হবে। দেখুন আরেকটা হচ্ছে আয়কর রিটার্ন ফাইল না করা। উপরে বলা অঙ্কের লেনদেন করার পরে যদি আপনি আইটিআর ফাইল না করেন, তাহলে সরাসরি আপনাদের কাছে নোটিশ আসতে পারে। তাহলে এগুলো বাঁচতে আপনি কি করবেন? প্রতিটি বড় লেনদেনের জন্য বিল বা রসিদের মতন করে রাখুন, যদি আপনাদের কাছে আয়কর দফতর জানতে চায়, যাতে তার আপনি উত্তর দিতে পারেন। আইটিআর ফাইল করুন। বড় লেনদেন করলে আয়কর যোগ্য না হলেও আপনি আয়কর ফাইল করুন, অর্থাৎ আইটিআর আপনি ফাইল করা নিরাপদ। অর্থাৎ যদি ধরুন আপনার কোনো ইনকাম নেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে বড় লেনদেন হয়, তো সেক্ষেত্রে আয়কর ফাইল করাটা অর্থাৎ আইটিআর ফাইল করাটা আপনার জন্য সবথেকে বেশি নিরাপদ। প্যান লিঙ্ক করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে প্যান কার্ডের লিঙ্ক করাটা কিন্তু উচিত, যদি না করে থাকেন করে নেবেন। এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে সেক্ষেত্রে আয়কর দফতরের যে জটিলতা রয়েছে, অর্থাৎ আপনাদের কাছে আয়করের নোটিশ আসবে, সেটার জন্য আপনাকে আবার ইসের কাছে যেতে হবে, উকিলের কাছে যেতে হবে বা পরামর্শ ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের কাছে যেতে হবে, তো এগুলো করার প্রয়োজন পড়বে না। আপনারা জাস্ট সমস্ত কিছু ঠিকঠাক রাখুন অথবা নিয়মগুলো মেনে চলুন, তাহলে আপনাদের কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।